একটু ধন্যবাদ। আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে। তো ঘুম থেকে ওঠার পরে আমার বর আমাকে নিয়ে এসেছে ছাদে। এদিকে কবুতরের খাবার আমার বর জারের মধ্যে রিফিল করে নিচ্ছে। গতকালকে যেহেতু শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল, এজন্য সকালবেলা আমার বর ছাদের মধ্যে আমাকে নিয়ে এসেছে। আমার ঘুম থেকে ওঠার পর্যন্ত অপেক্ষা করতেছিল যে কখন আমি ঘুম থেকে উঠব আর ছাদের মধ্যে আসবে। ঘুম থেকে আজকে আমি একটু দেরি করে উঠেছি, সকাল 8টার সময়। আর উঠে দেখলাম যে তুরাবি নাস্তা রেডি করে নিয়েছে। নাস্তা বলতে পাউরুটি ও ডিম দিয়ে ভেজে নিয়েছে। তো বাবাকে নাস্তা দেওয়ার পরেই আমি ছাদে এসেছি। আর আজকে ওয়েদারটা অনেক নরমাল, খুব সুন্দর বাতাস, ছাদের মধ্যে বেশ ভালোই লাগছে। যার কারণে আমার বর আমাকে ছাদের মধ্যে নিয়ে এসেছে। আর এই গাছে অনেক ফুল ফুটেছে মাশাআল্লাহ, কিন্তু ফুলগুলো সব ঝরে পড়ে যাচ্ছে। যেহেতু ছাদের মধ্যে আসলে আমার শরীর মন দুটোই ভালো হয়ে যায়, যার কারণে আমার বর আমার ঘুম থেকে ওঠা পর্যন্ত ওয়েট করতেছিল। ও কিন্তু অনেক সকালবেলা উঠেছে। আর আজকে শুক্রবার, যদিও শুক্রবার তুর্যের কিন্তু কোচিং ছিল। তো সকাল 6টার দিকে যেহেতু তুর্যের কোচিং, তো ও অনেক সকালে উঠেছে আর আমার জন্য ওয়েট করতেছিল ছাদে নিয়ে আসবে দেখে আমাকে। কারণ ছাদের ফুল, ছাদের পরিবেশ আমার অনেক ভালো লাগে। ছাদের পরিবেশ, ছাদের কি সুন্দর সুন্দর ফুল গাছ, ফল গাছ, তারপর কবুতর, সকাল সকাল হালকা স্নিগ্ধ বাতাস আমার মন আর শরীর দুটোই কিন্তু একদম অনেক ফ্রেশ করে দেয়। সত্যি কি যে পরিমাণ আমার ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। অনেকটা কিন্তু আমার এনার্জি চলে আসে। গত ব্লকে আমি মালটা গাছ থেকে বেশ পরিমাণে মালটা তুলেছিলাম। তো গত ব্লকে সেলিনা রহমান আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে আমাদের মালটা গাছের মালটাগুলো খেতে মিষ্টি না টক। প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু, তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে তুমি কমেন্ট করেছো। আর আপু, আমাদের গাছের মালটাগুলো অনেক মিষ্টি আর জুসি। শুধু মালটা না, আমাদের গাছের পেয়ারাগুলোও বেশ মিষ্টি। এই যে গাছের মধ্যে আম ধরে আছে, এগুলো কিন্তু 12 মাসি আম। তাসনিম স্বর্ণা আইডি থেকে লীনা আপু জানতে চেয়েছিল কমেন্ট করে যে আমগুলো 12 মাসি কিনা। তো আপু, আমগুলো 12 মাসি। আর গত ব্লগে আমি দেখিয়েছিলাম যে গাছ থেকে বরবটি তুলে আমি কাঁচা অবস্থায় খাচ্ছি, সেটা হেলেন আপু খেয়াল করেছিল। তো হ্যাঁ আপু, আমি কাঁচা অবস্থায় বরবটি খুব খেতে পছন্দ করি। ছোটোবেলায় মা বরবটির গাছ লাগাতো, সেটা একটু লালচে কালারের হতো। তো আমি গাছ থেকে বরবটি তুলে তুলে কাঁচা অবস্থায় খেতাম। আর এদিকে খেয়াল করেন মাশাআল্লাহ, এই ঝিঙ্গাটা বেশ বড় হয়েছে। আমি খেয়াল করিনি যে এত বড় একটা ঝিঙ্গা গাছের মধ্যে ধরে আছে। খেয়াল করব কিভাবে, ওটা একদম প্রাচীর ওপারে ছিল। তো পাশের বাসা থেকে এক ভাড়াটিয়া আন্টি আমাকে বলল যে একটা বড় ঝিঙ্গা ঝুলে আছে। তো ওঠানোর পরে দেখলাম ওটা আসলে খাওয়ার উপযোগী না, কারণ অনেক পুরট হয়ে গিয়েছে। তো ছাদে বেশ কয়েকটা বরবটি তোলার উপযোগী হয়ে গিয়েছে আর আমি তুলে নিচ্ছি। বাংলাদেশি ব্লগার মম রূপা আপু বেশ কয়েকদিন আগে কমেন্ট করে জানতে চেয়েছিল যে আমাদের ছাদের গাছের যে ফল সবজি, এগুলো আসলে আমরা কি করি, প্রতি সপ্তাহে তুলে তুলে কাউকে দেই না, আমরা নিজেরাই খাই। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু, আমার ভিডিও দেখে তুমি কমেন্ট করেছো। আর
আপু আমাদের গাছের ফল আমরাই খাই, মাঝে মাঝে পাশের বাসার যখন বাচ্চারা ছাদের মধ্যে ওঠে তখন তাদেরকে দেওয়া হয়। আর যেগুলো ফল পাখি ঠোকর দেয় সেগুলো আমরা পাখির জন্যই রেখে দিই। এই যে এই গাছটার মধ্যে কমলা ধরেছে, তো কমলাগুলো খুব ছোট অবস্থায় পেকে পেকে পড়ে যাচ্ছে, মেবি অতিরিক্ত রোদের কারণে, কিন্তু মাশাআল্লাহ বেশ কমলা ধরেছে। এটা নতুন গাছ, এবছর প্রথম ধরেছে, জানি না খেতে কীরকম হবে, কিন্তু নার্সারি থেকে বলেছিল খুব মিষ্টি হবে। এদিকে আমি গাছের কিছু পেয়ারা তুলে নিচ্ছি। গত ব্লকে যে দেখিয়েছিলাম ওটা অন্য গাছ ছিল, আর এই গাছে মাশাআল্লাহ বেশ পেয়ারা ধরেছে। অনেক পেয়ারা তো পেকে পেকে পড়েই গিয়েছে। যখন বাজার থেকে পেয়ারা নিয়ে আসা হয় তখন বাচ্চারা পছন্দ করে খেতে, কিন্তু গাছের মধ্যে যে এত পেয়ারা পেকে আছে, ওরা যে ছাদে উঠে পেয়ারা নিজ হাতে তুলে খাবে সেটা ওরা করে না। আমি যখন তুলে নিয়ে গিয়ে কেটে দিব তখন খাবে। আমি আর আমার বর ছাদে যখনই উঠি গাছ থেকে পেয়ারা তুলে খাই। পেয়ারাগুলো বেশ মিষ্টি। এই যখন আন্টি দেখিয়ে দিল যে ঝিঙ্গাটা বেশ বড় হয়ে গিয়েছে, ওটা তো আমি উঠিয়ে রেখে দিলাম, আর তখনই কিন্তু আন্টিকে গাছের লেবু তুলে দিয়েছিলাম। ঠিক এরকমই পাশের বাসার যখন বাচ্চারা যখন ছাদের মধ্যে ওঠে তখন তাদেরকে ফল দেওয়া হয়। তো আমি নিচে চলে এসেছি, খেয়াল করেন বেশ পরিমাণে পেয়ারা তুলে নেওয়া হয়েছে আর কিছু বরবটি। 12টার দিকে আমি গাছের পেয়ারা কেটে দিয়েছি। পেয়ারা খাওয়ার পরে, যেহেতু আজকে শুক্রবার নামাজের ব্যাপার আছে, ওরা নামাজে চলে যাবে, আর আজকে আমি কোনো রান্না বান্না করব না যেহেতু শরীর খারাপ। গতকালকে যেগুলো রান্না করেছি সব আছে। বিকেলবেলা হঠাৎ করে ঝড় আর বৃষ্টি, একদম অন্ধকার হয়ে গিয়েছিল। খুব বেশিক্ষণ যে ঝড় হয়েছে তাও কিন্তু না। তো সন্ধ্যার পরে এখন আমি আনারস কেটে নিচ্ছি। এই আনারসটা নিয়ে এসেছিল দুপুরের আগে, কিন্তু তখন পেয়ারা খাওয়া হয়েছিল, এজন্য আনারস কাটা হয়নি। তো এখন কেটে নিলাম। তো খেয়ে দেখলাম যে আনারসটা খুব বেশি মিষ্টি না। তো যখন আনারস বেশি মিষ্টি হয় না তখন আমরা যেটা করি, কাঁচা মরিচ আর লবণ দিয়ে একটু মেখে নেই, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। 27 তারিখ থেকে তুরাবির পরীক্ষা শুরু, তো স্টাডি করতেছে, আমার বর আমাকে হেল্প করতেছে। তো আমি এখন আনারসগুলো বাটির মধ্যে তুলে নেব। আপনারা খেয়াল করেছেন আনারসের টুকরোগুলো বেশ ছোট ছোট করেছি আমি, কারণ বাবার যেন খেতে সুবিধা হয়। বাবার শক্ত জিনিস খেতে এখন প্রবলেম হয়, বিশেষ করে রুটি বানিয়ে দিলেও খেতে একটু সমস্যা হয়। নরম নরম খাবারগুলো খেতে বেশি পছন্দ করে। তো আনারস রেডি, আমার বর হেল্প করতেছে, আর এরই মধ্যে কিন্তু পাওয়ার চলে গিয়েছে। সবাই আমরা এখন টেবিলে আনারস খাচ্ছি, আর আনারসটা এইভাবে মেখে খাওয়াতে অনেক মজা হয়েছিল। আর রাত্রেবেলা আকাশ কীরকম চমকাচ্ছে, এটা অবশ্য আমার ছেলে ভিডিও ক্যাপচার করেছিল। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। নেক্সট ডে সকালবেলা ছাদে এসেছি, একটা জিনিস শেয়ার করব। আফরোজা চৌধুরী আপু জানতে চেয়েছে যে আমরা কবুতর কিভাবে লালন পালন করি আর কবুতর কোথায় রাখি। তো আপু তুমি খেয়াল করো, কবুতর আমাদের যে সিঁড়ি ঘরের ছাউনিটা আছে ঠিক এখানে থাকে। আমরা কবুতর কখনোই খাঁচার মধ্যে রাখি না। এই যে কবুতরের ঘর, এই ঘরের মধ্যে থাকে, আর সিঁড়ি ঘরের ছাউনির উপরে থাকে। ওরা ওদের মতো করে ঘুরে বেড়ায়। এই যে ছাদের মধ্যে সারাদিন ঘুরে বেড়ায়। যখন রোদ বৃষ্টি হয় আর রাতের বেলা ওরা ওই রুমের মধ্যে ঢুকে যায় আর টিনের ছাউনির মধ্যে থাকে। এদিকে আমার বর গাছ থেকে ঝিঙ্গা আর বেগুন তুলে নিচ্ছে। আর আফরোজা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তুমি তোমার ভালোবাসা দিয়ে যে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো, ভালো থেকো আপু। নিচে চলে এসেছি, আজকে আমার বর রান্নাঘরের দায়িত্ব নিয়েছে। তো ছাদ থেকে আলু নিয়ে আসলো। ছাদ বলতে সিঁড়িঘর থেকে, আমাদের সিঁড়িঘরের মধ্যে আলু রাখা ছিল,
ওখান থেকে আলু নিয়ে আসার পরে আমার বর এখন আলু প্রেসার কুকারে সেদ্ধ করতে দিচ্ছে। এদিকে তুরাপিও ঘুম থেকে উঠেছে, তো ও রান্নাঘরে আসলো যখন, তখন ওকে বলা হলো যে মাংস ভিজিয়ে দিতে। তো ডিপ ফ্রিজ খুলে মাংস বের করে নিচ্ছে। তো অনেক দিন আগে একজন আপু কমেন্ট করেছিল, আপুর নাম ঠিক আমার এই সময় মনে পড়তেছে না। তো আপুর কমেন্টটা ছিল যে আমরা ডিপ ফ্রিজের উপরে যে এত জিনিস রাখি, ডিপ ফ্রিজ খুলতে অসুবিধা হয় না। যেহেতু ডিপ ফ্রিজ সবসময় খোলা হয় না, এই জন্য প্রবলেম হয় না। আর যখন খোলা হয় জিনিসগুলোর বাস সরিয়ে দিয়ে ডিপ ফ্রিজ থেকে জিনিস নেওয়ার পরে আবার সেট করে দেওয়া হয়। এদিকে বেশ পরিমাণে চাল নেওয়া হয়েছে। এখন চালের মধ্যে দেওয়া হচ্ছে মসুরের ডাল। ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন, চাল আর ডাল একসঙ্গে মিক্সড করা মানে আজকে খিচুড়ি রান্না করা হবে। খিচুড়ি রান্না করবে আমার বর। আমার বর রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তো। তখন যখন হস্টেলে থাকতো তখন ফ্রেন্ডরা মিলে খিচুড়ি রান্না করে খেত। এর আগেও বেশ কয়েকবার রান্না করে আমরা খেয়েছি, কিন্তু এইভাবে আসলে ভিডিওতে শেয়ার করা হয়নি। তো আমার বর হাতে মেখে খিচুড়ি বসিয়ে দেয় সব সময়। তো সব মশলা রেডি করে নিয়েছে, এখন হাতে মেখে বসিয়ে দেবে। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে, ভালোভাবে খিচুড়ি হাতে মেখে নেওয়ার পরে এখন বেশ পরিমাণে ঘি দিয়ে দিল, আর পরিমাণ মতো পানি দেওয়ার পরে এখন প্রেসার কুকারে বাস একটা সিটি দিলেই হয়ে যায়। আচ্ছা, আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশানটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। ওকে, আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। BF9717 আইডি থেকে একজন আপু কমেন্ট করেছিল, আপু জানতে চেয়েছে যে আমাদের কিচেন ক্যাবিনেটের মধ্যে তেলাপোকার প্রবলেম আছে কিনা। তো আপু, যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাহলে তেলাপোকা কিন্তু হয় না। তারপরও আমি কি করি, মাঝে মাঝে তেলাপোকার ওষুধ একটু সাইডে সাইডে দিয়ে রাখি, যার কারণে আমার ক্যাবিনেটের মধ্যে তেলাপোকা হয় না। অসংখ্য ধন্যবাদ আপু, তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে তুমি কমেন্ট করেছো। ভালো থেকো। আমার বড় ডিম ভেজে নিচ্ছে। সকালবেলা আমরা আলুর ভর্তা, ডিম ভাজি আর খিচুড়ি খাবো। দুপুরবেলার জন্য মাংস রান্না করে নেওয়া হবে। মাংস এখন ভিজানো অবস্থায় আছে। আর গত ব্লগে রাজিয়া হক আপু কমেন্ট করেছিল, ওনার কমেন্টটা এরকম, কেমন আছো আপু, প্রায় সব সময় তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না। সত্যি আপু, তুমি এত সুন্দর করে কথা বলো, কমেন্ট না করে থাকা যায় না। তো অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো, সত্যি আমি চিরকৃতজ্ঞ। ভালো থেকো আপু। আমি এখন ভর্তার মধ্যে মরিচ দিয়ে দিচ্ছি, আর এটা আমার বরকে আমি নিষেধ করলাম যে আমি করে দিই, তুমি তো ভর্তাটা ভালোভাবে মেশ করেছো, মরিচটা আমি দিয়ে দিই। যেহেতু আমাদের অভ্যাস আছে মরিচ এভাবে কষলে ভর্তার মধ্যে দেওয়ার, তো এই জন্য আমি এটা হেল্প করে নিলাম। আর কিছু পেঁয়াজের চাটনি করে নেওয়া হয়েছে। বেশ কয়েকবার আপুরা আমাকে কমেন্ট করে জানতে বাচ্চারা পছন্দ করে না, এটা যখন আমি বলেছিলাম তখন আবার আপু বলেছিল যে আপু পেঁয়াজের বেরেস্তা করে ভর্তার মধ্যে দিলে খেতে ভালো লাগে। আসলে কি আমাদের বাসায় ভর্তাটা এত বেশি পছন্দ করে, বাস লবণ আর তেল আর মরিচ দিয়ে মেখে দিলেই খুব মজা করে খেয়ে নেয়।
যার কারণে এক্সট্রা আর আমি অন্য কোনো কিছুতে এনার্জি ওয়েস্ট করি না। এদিকে ডিম ভাজি হয়ে গিয়েছে, আমরা এখন টেবিলের মধ্যে চলে যাব। খিচুড়িটা বাস রেডি করতে আসে, তো আমি ওটা প্রেশার কুকার থেকে বের করে আমার বর আবার ঢেলে দিল রাইস কুকারের মধ্যে। এখন বেশ পরিমাণে একটু ঘি আর পেঁয়াজ দিয়ে খিচুড়ি এখন আমরা নিয়ে চলে যাব টেবিলে। আমার বর সবার প্লেটের মধ্যে খিচুড়ি তুলে দিচ্ছে, আর বাবা আজকে খুব মজা করে খিচুড়ি খেয়েছে। বাবা সবসময় খিচুড়ি খুব মজা করে খায়, কারণ এটা যে নরম এজন্য খেতে তার সুবিধা হয়। কিন্তু আজকের খিচুড়িটা যেহেতু ছেলের হাতে রান্না করা এজন্য অনেক টেস্টি হয়েছে। বাবা তো বলতেছে একদম পুরো নাকি সেন্টে একদম মমো করতেছে। তো যাই হোক, আমরা খুব মজা করে খেলাম। আর বাবা এটাও বলতেছিল যে বড় ভাইয়ের হাতে আমার বড় ভাসুরের হাতের খিচুড়িও নাকি খেতে বেশ মজা। তো আমরা সবাই মিলে খুব আনন্দের সাথে আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা খেয়েছি। খাওয়া দাওয়ার পরে আবার বড় ভাইয়ের সঙ্গে ফোন করে কথা বলে বড় ভাইকে জানিয়ে দেওয়া হলো যে বাবা বলতেছে যে বড় ভাইয়ের হাতের খিচুড়ি আরও বেশি টেস্টি। আচ্ছা, এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব। ইমটোবার ডায়োরিস আইডি থেকে আপু কমেন্ট করেছে। আপুর কমেন্টটা এরকম: জানি না আপু তুমি আমার কমেন্টটা পড়বে কিনা, শুরু থেকেই আপনার ভিডিও দেখি, প্রতিদিন ভিডিও না দেখলে ভালো লাগে না। আপনার জন্য মন থেকে দোয়া রইল। আপনাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। আমি খুব ছোট তখন মা আমার মারা যায়, কিন্তু তিনিও আপনার মতো ঘর সাজানো বিভিন্ন হাতের কাজ খুব ভালোভাবে পারতেন। যদিও সেসব স্মৃতি আমি রাখতে পারিনি। আপনাকে দেখে মন জুড়িয়ে যায়। আপনার পরিবারের জন্য দোয়া রইল। সবসময় ভালো থাকবেন। আমার নাম স্বর্ণা। আচ্ছা, কমেন্টে রিপ্লাই দেওয়ার আগে ভিডিও প্রসঙ্গে একটু কথা বলি। আমার বর এদিকে মাংস রান্না করতেছে আর আমি বসে আমার নিজের ব্লগ দেখতেছিলাম। তো স্বর্ণা আপু, প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে তুমি কমেন্ট করেছো, এজন্য সত্যি আমি চিরকৃতজ্ঞ। আর জেনে খুব খারাপ লাগলো আপু, তুমি খুব অল্প বয়সে মাকে হারিয়েছো। তোমার জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইল আপু, ভালো থেকো। আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, অলরেডি কিন্তু গোসল করেছি। যাব এখন বাহিরে। কোথায় যাব সেটা নেক্সট ব্লগে শেয়ার করব। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।